বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাল্লাহ আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে নাউন্স এবং প্রোনাউন্স নিয়ে। এবং শুধু নাউন প্রোনাউন না, নাউন প্রোনাউনের যে ব্যবহার, বাক্যের মধ্যে নাউন প্রোনাউনের ব্যবহারটাও আমরা দেখে নিব ইনশাল্লাহ। শুরু করা যাক। ক্লাস ওভারভিউ। আজকের ক্লাসের সামারিটা আমরা আগে দেখে নিই একবার। আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট নাউন্স আর, নাউন কি এটা সম্পর্কে বিস্তারিতভাবে বোঝা। সেকেন্ডলি, লার্ন টাইপস অফ নাউন্স, নাউনের যে প্রকারগুলো আছে, মৌলিক যে প্রকারগুলো আছে ওই প্রকারগুলো সম্পর্কে জানা। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ প্রোনাউন্স, প্রোনাউন সম্পর্কে জানা। অ্যান্ড প্র্যাকটিস উইথ সেন্টেন্সেস, শেষমেশ আমরা নাউন এবং প্রোনাউন ব্যবহার করে সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা করব, ইংরেজি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। তো প্রথমত, হোয়াট ইজ এ নাউন? নাউন কি? গত ক্লাসে আমরা সংক্ষেপে আলোচনা করছিলাম, আজকে আরেকটু বিস্তারিত আলোচনা করব। A noun is a person, place, thing or idea. কোনো ব্যক্তি, কোনো জায়গা বা কোনো জিনিস, এমনকি কোনো ধারণার যে নাম, ওই নামটাকে বলা হয় নাউন। যেমন আমরা উদাহরণ দেখে নিই। যদি ব্যক্তি হয় তাহলে হতে পারে টিচার অথবা ফ্রেন্ড, অথবা কোনো স্পেসিফিক ব্যক্তির নাম হতে পারে। যেমন কোনো একজন ব্যক্তির নাম হতে পারে আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ তখন একটা নাউন হয়ে যাবে। এরপরে আছে প্লেস, যেমন স্কুল অথবা সিলেট অথবা ঢাকা অথবা বাংলাদেশ। এরপরে আছে থিং বা জিনিস, যেমন ফোন, ব্যাগ ইত্যাদি। এরপরে আছে আইডিয়া, কনসেপ্ট, বিভিন্ন ধারণা, যেমন ভালোবাসা, ফ্রিডম, স্বাধীনতা, অনেস্টি, ট্রুথ, এগুলাও নাও। তো এই 4 ধরনের নাউন আছে। এটা এক ধরনের প্রকার। এখন আমরা মৌলিকভাবে অনেকগুলো প্রকার আছে নাউনের, অনেকগুলো স্টাইলে ভাগ করা যায় নাউনকে। তবে আমরা বেশি বিস্তারিততে যাব না, কারণ আসলে বেশি থিওরি দিয়ে লাভ হয় না। আমরা যে জিনিসটা করব, আমরা যত সংক্ষেপে জানা যায়, যত শর্টকাটে জানা যায়, তত শর্টকাটে বা সংক্ষেপে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর মধ্যে প্রথম হচ্ছে কমন নাউন। কমন নাউন জিনিসটা কি? কমন নাউন হচ্ছে সাধারণ নাম যেগুলা, ওইগুলা। যেমন সাধারণত ছেলে হলো বয়, সাধারণত এলাকাকে বলা হয় সিটি, অথবা গাড়িকে বলা হয় কার। এগুলো হচ্ছে কমন নাউন। সাধারণভাবে কোনো জিনিসের নামকে বলা হয় কমন নাউন। কিন্তু যদি স্পেসিফিক কোনো জিনিসের নাম আসে, তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। যেমন উপরে দেওয়া আছে বয় বা ছেলে। এখন কোনো বালকের নাম যদি আমি স্পেসিফিকলি বলি, যেমন কারো নাম আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহটা হয়ে যাবে একটা প্রপার নাউন। অথবা বলা হলো শহর, কোনো যদি একটা শহর থাকে, তাহলে সেই শহরটা যদি স্পেসিফিক কোনো শহর হয়, তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন লন্ডন বা সিলেট বা ঢাকা। একইভাবে কার, স্পেসিফিক কোনো কার যদি হয়, তাহলে ওটা হয়ে যাবে প্রপার নাউন, যেমন টয়োটা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, কমন নাউনের যেই শব্দগুলো আছে, এগুলা স্মল লেটার দিয়ে দেওয়া। বি স্মল লেটার, সি স্মল লেটার, আবার সি স্মল লেটার। অর্থাৎ এগুলার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার আসবে না, স্মল লেটার আসবে। হ্যাঁ, তবে যদি বাক্যের শুরুতে হয়, তখন তো ক্যাপিটাল লেটার হবে। এটা তো বাক্যের কারণে, এটা নাউনের কারণে না। কিন্তু অপরদিকে প্রপার নাউন যদি আমরা দেখি, প্রপার নাউন সব সময় বাক্যের শুরুতে আসুক, বাক্যের মাঝখানে আসুক, বাক্যের শেষে আসুক, এটা সব সময় ক্যাপিটাল লেটার হবে। যেমন আমরা এক্সাম্পল দেখতে পারতেছি লন্ডন অথবা টয়োটা, এই এক্সাম্পলগুলোর মধ্যে দেখতে পারতেছি যে এগুলা ক্যাপিটাল লেটার হয়ে আসছে। এরপরে আছে আরেক ধরনের প্রকার, এটা বলে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে হচ্ছে এমন নাম, এমন জিনিসের নাম যে জিনিসটা আসলে গণনা করা যায়। যেমন অ্যাপল, আপেল। এখানে কয়টা আপেল আছে যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি কিন্তু গুনতে পারবেন। যেমন 5টা আপেল থাকলে আপনি বলতে পারবেন যে দেয়ার আর 5 অ্যাপলস। অথবা যদি 2টা বই থাকে, আপনি বলতে পারবেন দেয়ার আর 2 বুকস। এটাকে বলা হয় কাউন্টেবল নাউন। কিন্তু কিছু কিছু আবার নাউন আছে যেগুলো আনকাউন্টেবল, অর্থাৎ গণনা করা যায় না। যেমন ওয়াটার। ওয়াটার মানে পানি। পানি কি আসলে গোনা যায়? পানি গোনা যায় না। হ্যাঁ, পানির বোতল, আপনি যদি কোনো দোকানে যান, পানির বোতল কিনতে চান, তাহলে পানির বোতল গুনতে পারবেন কয়টা পানির বোতল আছে।
কিন্তু পানি ইটসেলফ গুনতে পারবেন না। একইভাবে রাইস রাইস বা ভাত কখনো গণনা করা হয় না। হ্যাঁ, আপনি চাইলে টেকনিক্যালি গুনতে পারবেন একটা, একটা করে। কিন্তু এটা খুবই অ্যাবসার্ড একটা জিনিস হয়ে যাবে। এজন্য ধরা হয় যে রাইস একটা আনকাউন্টেবল নাউন। একইভাবে ইনফরমেশন তথ্য গোনা যায় না। তথ্য গণনা করা যায় না। এজন্য তথ্যকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এগুলো একেবারে বেসিক আলোচনা। আপনারা জাস্ট স্বাভাবিকভাবে মনে রাখার চেষ্টা করবেন। অ্যা খুব যে ডেফিনিশন জানতে হবে বা বিস্তারিত বলতে হবে এরকম কোনো কিছু না। জাস্ট আপনারা আপনাদের জানানোর উদ্দেশ্যে এগুলা বলা। এরপরে আরেকটা প্রকার হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স যেমন পেন, পেন মানে হচ্ছে কলম, এটা প্লুরাল হচ্ছে পেনস, অর্থাৎ অনেকগুলা কলম। চাইল্ড, চাইল্ড হচ্ছে সন্তান, আর চিলড্রেন হচ্ছে অনেকগুলা সন্তান বা অনেকগুলা বাচ্চা, অনেকগুলা শিশু। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানের মধ্যে কাউন্টেবল নাউন যেগুলা, এইগুলা আবার প্লুরাল হতে পারে। এগুলা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন অ্যাপল, অ্যাপলটা সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে। অ্যাপল হতে পারে অ্যাপলস হতে পারে। বুক হতে পারে বুকস হতে পারে। ফোন হতে পারে ফোনস হতে পারে। কিন্তু যেটা না আনকাউন্টেবল, যেমন ওয়াটার, এটার কোনো প্লুরাল হয় না। ওয়াটার ওয়াটারই থাকে, ওয়াটার্স হয় না। রাইস রাইসই থাকে, রাইসেস হয় না। ঠিক আছে? তো এটা হলো কাউন্টেবল, আনকাউন্টেবল এবং সিঙ্গুলার প্লুরালের মধ্যে সম্পর্ক। তো এই জিনিসগুলা আমি যে ক্লাস নিতেছি আপনারা চাইলে নোট নিতে পারেন, সংক্ষেপে নোট নিয়ে রাখতে পারেন। অবশ্যই ক্লাসের শেষে ইনশাল্লাহ আমরা স্লাইডটা শেয়ার করব। সো নোট না নিলেও খুব বেশি সমস্যা নাই, বাট নোট নিলে আপনার জন্য ভালো, আপনি মনে রাখতে পারবেন সহজ। এখন আমরা নাউন নিয়ে কিছু প্র্যাকটিস করি। হ্যাঁ, যেমন দেখেন এখানের মধ্যে আমি প্রশ্ন দিতেছি, প্রশ্নগুলো প্রথমে দেখে নেন, তারপর আমরা প্র্যাকটিস করতেছি। যেমন এখানের মধ্যে একটা প্রশ্ন আছে, মাই মাদার ইজ এ ডক্টর। এই সেন্টেন্সের মধ্যে একটা নাউন আছে। এরপরে উই ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক, অর্থাৎ আমরা ঢাকায় গিয়েছিলাম গত সপ্তাহে। এইখানের মধ্যেও একটা নাউন আছে। শি লাভস মিউজিক অ্যান্ড বুকস, এইখানের মধ্যেও নাউন আছে। এখন এই যে নাউনগুলো আছে, আপনার কাজ হচ্ছে নাউনগুলা খুঁজে বের করা। ঠিক আছে? তো আপনারা নাউনগুলা খুঁজে বের করবেন, বের করে আমাকে জানাবেন। তো আপনাদের সময় শুরু হচ্ছে। আপনারা এখনই, যারা ক্লাসে আছেন সরাসরি, আপনারা চাইলে এখনই নাউনটা জানাতে পারেন। আর যদি কেউ রেকর্ডিং দেখে থাকেন তাহলে পরবর্তীতে জানাতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা দেখব প্রোনাউন কি। এতক্ষণ আমরা দেখলাম নাউন কি, খুব সংক্ষেপেই দেখলাম, বাট আশা করি বেশি সংক্ষিপ্ত হয় না। আশা করি আপনারা বুঝতে পারতেন। এখন আমরা দেখব প্রোনাউন কি। A pronoun replaces a noun to avoid repetition. A pronoun replaces a noun to avoid repetition. একটা প্রোনাউন কি করে? একটা নাউনকে রিপ্লেস করে। রিপ্লেস মানে হচ্ছে কোনো কিছুর পরিবর্তন করে তার স্থান দখল করে নেওয়া। এটাকে বলা হয় রিপ্লেস। অর্থাৎ একটা প্রোনাউন নাউনের স্থলাভিষিক্ত হয়। কেন? টু অ্যাভয়েড রেপিটেশন, যাতে রেপিটেশন না হয়। রেপিটেশন মানে পুনরাবৃত্তি। একটা জিনিস বারবার যাতে বলতে না হয়। যেমন আমরা উদাহরণ দেখি, রিয়া ইজ এ স্টুডেন্ট, শি স্টাডিজ হার্ড। এখানের মধ্যে আমরা চাইলে এইভাবে বলতে পারতাম যে রিয়া ইজ এ স্টুডেন্ট, রিয়া স্টাডিজ হার্ড। কিন্তু তখন যেহেতু রিয়া শব্দটা দুইবার চলে আসছে, যেটা বলতে গেলে সুন্দর লাগে না। এই জন্য এখানের মধ্যে ভাষার যে বিবর্তন হয়েছে বা প্রবর্তন হয়েছে, অটোমেটিক্যালি মানুষের মধ্যে এই জিনিসটা চালু হয়ে গেছে যে মানুষ এক শব্দকে দুইবার বা এক শব্দকে একাধিকবার ইউজ করাটা পছন্দ করে না, সুন্দর লাগে না। এই জন্য নাউনের পরিবর্তে আরেকটা শব্দ চলে আসছে, সেটা হচ্ছে প্রোনাউন। রিয়া ইজ এ স্টুডেন্ট, শি স্টাডিজ হার্ড। এখানে শিটা হচ্ছে সে, তাহলে রিয়া একজন ছাত্র বা ছাত্রী এবং সে অনেক বেশি পড়াশোনা করে। এখানে হার্ড বলতে কঠিন না, এখানে হার্ড মানে অনেক বেশি পড়াশোনা করে, মানে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা দেখি, দ্য বয়েজ আর প্লেইং। দ্য বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলাধুলা করতেছে। দে আর হ্যাপি, তারা খুশি।
দ্য বয়েজ আর প্লেয়িং, ছেলেরা খেলাধুলা করতেছে। দে আর হ্যাপি, তারা হ্যাপি, তারা খুশি। এখানের মধ্যে আবার দ্য বয়েজ আর হ্যাপি বলা হচ্ছে না, বলা হচ্ছে দে আর হ্যাপি। দ্য বয়েজ এর স্থলে দে শব্দটা চলে আসছে, এটা হয়ে গেছে প্রোনাউন, নাউনের স্থলে চলে আসছে। তো প্রোনাউনগুলো কি কি আমরা একটু দেখিনি। আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, ই একটা প্রোনাউন, শি একটা প্রোনাউন, ইট একটা প্রোনাউন, উই একটা প্রোনাউন, দে একটা প্রোনাউন। বাট এগুলো প্রোনাউনের মধ্যেও আবার পরিবর্তন আসতে পারে। যেমন আই মানে আমি, আবার আই এর জায়গায় আরেকটা শব্দ আসতে পারে মাই, মাই মানে আমার। ইউ মানে আপনি, ইয়োর মানে আপনার। হি মানে সে, হিজ মানে তার। শি মানে সে, মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হার মানে তার, মহিলাদের ক্ষেত্রে। ইট মানে এটা, ইটস মানে এটা। উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাকে, আমাদেরকে। একইভাবে আই এর ক্ষেত্রে আই আছে, আবার মাই আছে, আবার মিও আছে। মি মানে আমাকে, দে মানে তারা, দে আর মানে তাদের, দেম মানে তাদেরকে। তো এই ধরনের কিছু পরিবর্তন করতে পারে প্রোনাউনের মধ্যে, এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো চার্ট আকারে। তো প্রোনাউনগুলো আমরা প্রথমে একবার চার্ট আকারে দেখে নিই যে প্রোনাউনগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। এই ভাগকে বলা হয় পার্সন, বাংলায় বলা হয় পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর কি যেন বলা হয় আমি ভুলে গেছি। তো ইংরেজিতে বলা হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো যেমন আমি বা আমরা, আরবিতে সম্ভবত মুতাকাল্লিম বলা হয়, অর্থাৎ যিনি কথা বলতেছেন তার ব্যাপারে বলা হচ্ছে। ফার্স্ট পার্সন হচ্ছেন তিনি, যিনি নিজে কথা বলতেছেন, নিজে নিজের ব্যাপারে বলতেছেন, তাহলে আই মানে আমি, উই মানে আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে যার সাথে কথা বলা হচ্ছে তাকে উদ্দেশ্য করা হচ্ছে, যেমন ইউ মানে আপনি। আর থার্ড পার্সন হচ্ছে অন্য কারো ব্যাপারে কথা বলা হচ্ছে যিনি সেখানে উপস্থিত না, তাকে বলা হচ্ছে থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি। যেমন হি অর্থাৎ তিনি, শি মানেও তিনি, মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইট মানে এটা, দে মানে তারা। তো আমরা জাস্ট মনে রাখার চেষ্টা করব যে ফার্স্ট পার্সন কোনগুলোকে বলা হয়, সেকেন্ড পার্সন কোনগুলোকে বলা হয় এবং থার্ড পার্সন কোনগুলোকে বলা হয়। এটা মনে রাখা এই কারণে জরুরি যে পরবর্তীতে আমরা কিছু নিয়ম দেখব, সাধারণ কিছু নিয়ম দেখব, জটিল কোনো নিয়ম না। যে নিয়মগুলা জানার ক্ষেত্রে বা যে নিয়মগুলা ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কাজে লাগতে পারে। এখন আমরা বিভিন্ন বাক্যে প্রোনাউনের ব্যবহার দেখব ইনশাল্লাহ। নাউনের স্থলে প্রোনাউন, যেমন মেহেদি ইজ এ টিচার, মেহেদি ইজ এ টিচার, এটা হয়ে গেছে হি ইজ এ টিচার। মেহেদি ইজ এ টিচার হয়ে গেছে হি ইজ এ টিচার। দ্য বুকস আর অন দ্য টেবল, দ্য বুকস আর অন দ্য টেবল, এখানে দ্য বুকস মানে বইগুলো, তো বইগুলোর জায়গায় আমরা বসাতে পারবো দে আর অন দ্য টেবল, দে আর অন দ্য টেবল। যদি একটা বই হতো দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে আমরা বলতে পারতাম ইট ইজ অন দ্য টেবল, ইট ইজ অন দ্য টেবল। কিন্তু এখানে একাধিক বই থাকায় আমরা ইট বলতে পারতেছি না, কারণ ইট একটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তখন আমরা কি বলবো, আমরা বলবো দে। যদিও দেটা তারার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তারা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এখানের মধ্যে আসলে তারা দিয়ে বইদেরকেও বোঝানো যায় ইংলিশে, বাংলায় বোঝানো যায় না, কিন্তু ইংলিশে এটা ব্যবহৃত হয়। দে আর অন দ্য টেবল। এরপরে আছে মাই ডগ ইজ কিউট বা মাই ক্যাট ইজ কিউট, এটা আমরা বলতে পারি ইট ইজ কিউট, ইট ইজ কিউট। এখন যদি আমার একাধিক বিড়াল থাকে আর আমি যদি বলি মাই ক্যাটস আর কিউট, যে আমার বিড়ালগুলো দেখতে খুব কিউট, তাহলে এটা হয়ে যাবে কি দে আর কিউট, দে আর কিউট। এখন স্বাভাবিকভাবে এই জিনিসগুলো প্রয়োগ করতে গেলে আমাদের কিছু ভুল হয়, এই ভুলগুলো আমরা একটু দেখে নিই। এর মধ্যে একটা ভুল হচ্ছে যে আমরা বলে দিই শি নেম ইজ রিয়া, হ্যাঁ, এটা হবে হার নেম ইজ রিয়া। কারণ
শি মানে তিনি, তো তিনি নাম এটা কিন্তু হয় না, আমরা বাংলায়ও কিন্তু এটা ভুল। তিনি নাম রিয়া এটা হয় না, বরং কি হবে তার নাম রিয়া। আর তার মানে হচ্ছে হার, মহিলাদের ক্ষেত্রে তার হচ্ছে হার, আর সে হচ্ছে শি। পুরুষদের ক্ষেত্রে সে হচ্ছে হি, আর তার হচ্ছে হিজ। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলোতে সাধারণভাবে মানুষের অনেক ভুল হয়। আরেকটা উদাহরণ, মি অ্যাম স্টুডেন্ট, এটা ভুল। কারেক্ট হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। কেন? কারণ আই এম এ স্টুডেন্ট হচ্ছে আমি একজন স্টুডেন্ট, আর মি অ্যাম স্টুডেন্ট মানে হচ্ছে আমাকে একজন স্টুডেন্ট। মি মানে আমাকে, মি মানে আমি না, মি মানে আমাকে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য ভুলগুলা থেকে দূরে থাকাটা সহজ হয়ে যায়। এখন আবার আমরা প্র্যাকটিস করবে চলে আসলাম। আমরা কিছু প্র্যাকটিস করব স্পিকিং আকারে। তো আমাদের প্র্যাকটিসের কাজটা কি এখন? কাজ হচ্ছে সে ইউর নেম এন্ড দ্য থিং ইউ লাইক। অর্থাৎ আপনি আপনার নিজের নাম বলবেন এবং আপনি সাথে সাথে বলবেন যে আপনি কোন জিনিসটা পছন্দ করেন। যেমন আমি যদি বলি আমার কথা, মাই নেম ইজ তাহসিন অ্যান্ড আই লাইক টিচিং। মাই নেম ইজ তাহসিন অ্যান্ড আই লাইক টিচিং। একই জিনিস, দেন রিপিট ইউজিং এ প্রোনাউন। এই জিনিসটা প্রোনাউন আকারে থার্ড পারসনে আমরা কথা বলার চেষ্টা করব। যেমন আমরা বলবো হিজ নেম ইজ তাহসিন অ্যান্ড হি লাইকস সুইমিং। নিজের কথা হতে পারে অথবা অন্য কারো কথা হতে পারে। এই দুইটা জিনিস আমরা এখন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আপনারা যারা সরাসরি ক্লাসে যুক্ত আছেন, আপনারা ক্লাসের মধ্যে প্র্যাকটিস করলে ভালো হবে। আর যারা ক্লাসে যুক্ত নাই, তারা পরবর্তীতে এটা হোমওয়ার্ক হিসেবে জমা দেবে। ঠিক আছে, আজকে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এখন আছে সেন্টেন্স ফর্মুলা। এখনো আমরা এই যে জিনিসগুলো এতক্ষণ পর্যন্ত শিখলাম বা জানলাম, এই জিনিসগুলো ছিল প্রাথমিক আলোচনা। ঠিক আছে, এখন এই জিনিসগুলোকে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করব বা বাক্যের মধ্যে অ্যাপ্লাই করব। বাক্যের স্বাভাবিক স্ট্রাকচার কি ছিল এটা গত ক্লাসে আমরা দেখেছি। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, যেমন সাবজেক্ট হতে পারে আমি, ভার্ব হতে পারে যেমন আই হ্যাম টেকিং, মানে আমি নিচ্ছি। অবজেক্ট হতে পারে একটা ক্লাস, তাহলে হয়ে যাবে আই এম টেকিং এ ক্লাস। আই এম টেকিং এ ক্লাস। যেমন এখানের মধ্যে হলো রিয়া, হ্যাঁ আমরা অন্য পুরস্কারও নাম দিয়ে দিই তাহলে ভালো। যেমন আমরা দিলাম ইসমাম, ইসমাম প্লেজ ক্রিকেট। ইসমাম প্লেজ ক্রিকেট। তাহলে এখানের মধ্যে ইসমামটা হচ্ছে সাবজেক্ট, প্লেজটা হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানের মধ্যে রিয়া লেখা অথবা যদি আমরা ইসমাম বসাই রিয়ার বদলে, তাহলে এখানে পরবর্তীতে ভার্বটা আসছে, ভার্বটা মূল ভার্বটা হচ্ছে প্লে। প্লে মানে খেলা, কিন্তু এটার সাথে একটা এস যুক্ত হয়েছে। এটার সাথে একটা এস যুক্ত হয়েছে। এর কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ইংরেজি ভাষা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যদি কোনো থার্ড পারসন আসে, যেমন আমি, থার্ড পারসন মানে কি, আমরা যদি একটু বেঁকে যাই, পেছনে যাই, থার্ড পারসন হচ্ছেন সেই ব্যক্তি যার ব্যাপারে কথা বলা হচ্ছে, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, তিনিও এখানে উপস্থিত না, তার ব্যাপারে আমরা কথা বলতেছি। তাহলে ইসমাম একজন থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি, তার ব্যাপারে আমরা কথা বলতেছি। এরকম তৃতীয় ব্যক্তি যদি থাকে, এটা ব্যক্তি হিসেবে থাকতে পারে, নাউন হিসেবে থাকতে পারে, আবার প্রোনাউন হিসেবে থাকতে পারে। এটা হতে পারে হি প্লেস ক্রিকেট হতে পারে। যদি ব্যক্তি হিসেবে ধরি আমরা ইসমাম প্লেস ক্রিকেট, তাহলে থার্ড পারসনের সাথে যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে এস যুক্ত হয়, এস বা ইএস যুক্ত হয়। এটা হলো খুব সাধারণ বেসিক একটা নিয়ম। এই জন্য এখানের মধ্যে প্লে বা মূল ভার্ব যেটা প্লে, এটার সাথে একটা এস যুক্ত হয়েছে, প্লেজ ক্রিকেট। ইসমাম প্লেজ ক্রিকেট। প্রোনাউন হি প্লেজ ক্রিকেট। প্রোনাউন দিয়ে বললেও একই জিনিস, কারণ প্রোনাউন হোক আর নাউন হোক, ব্যক্তি তিনি হলেন থার্ড পারসন, তার ব্যাপারে কথা বলা হচ্ছে। এই জন্য নিয়মটা হচ্ছে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। হি প্লেজ ক্রিকেট।
যা এখন আমরা এই যে নিয়মটা, এই নিয়মটা আমরা একটু দেখে নেই টেবিল আকারে। নাউন দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হবে? রাজু ইটস রাইস। রাজু ইটস রাইস। কেন ইটস হলো কেন? ইট হলো না কেন? রাজু ইট রাইস হলো না কেন? কারণ রাজু একজন থার্ড পারসন এবং থার্ড পারসন আসলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সাধারণত এস যুক্ত হয়, ক্ষেত্র বিশেষে ইএস যুক্ত হয়। এই জিনিসটাকে যদি আমরা প্রোনাউন দিয়ে বলি তাহলে হবে হি ইটস রাইস। হি ইটস রাইস। নেক্সট এক্সাম্পল, দ্য স্টুডেন্টস রিড। এখানে দেখেন আমরা আবার দ্য স্টুডেন্টস রিডস বলি নাই, এস যুক্ত করি নাই ভার্বের সাথে। কেন? কারণ দ্য স্টুডেন্টস এটা থার্ড পারসন হলেও এটা প্লুরাল। দ্য স্টুডেন্টস তো থার্ড পারসন হলেও এটা প্লুরাল। তাহলে আমরা আরেকটা নতুন নিয়ম শিখলাম যে যদি থার্ড পারসন প্লুরাল হয় তখন ভার্ব যেমন আছে ওই রকমই থাকবে, এস বা ইএস যুক্ত হবে না। আর যদি থার্ড পারসনটা সিঙ্গুলার হয়, একজন ব্যক্তি হয় বা একটা জিনিস হয়, তখন এস বা ক্ষেত্র বিশেষে ইএস যুক্ত হবে। আপনারা চাইলে এই জিনিসগুলো নোট নিয়ে নিতে পারেন, কারণ এই নিয়মগুলো খুব সিম্পল। আমি এগুলো লিখিত আকারে আপনাদেরকে দিচ্ছি না, লিখিত আকারে শুধু এই জিনিসগুলো থাকবে। আর মূলত আমরা নিয়ম আলাদা করে শেখার চেষ্টা করব না। যে সাধারণত যে জিনিসটা করা হয়, নিয়ম শেখা হয়, তারপর নিয়মের প্রয়োগ শেখা হয়। আমরা যে জিনিসটা দেখব, আমরা প্রয়োগ দেখব, প্রয়োগ থেকে আমরা নিয়ম বোঝার চেষ্টা করি। অর্থাৎ ভাষাটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব, দেখে ওইখান থেকে আমরা নিয়ম বা রুল এক্সট্রাপোলেট করার চেষ্টা করব, যেটা আরো বেশি উপকারী হোক। এরপরে দেখেন, দ্য স্টুডেন্টসকে আমরা বলতে পারি দে। দে মানে তারা। দে রিড। দে রিড। আচ্ছা দেখেন, আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা নিয়মগুলা শেখার সাথে সাথে উচ্চারণের দিকেও একটু খেয়াল রাখবেন। কারণ আমাদের শিখতে গেলে শুরুর দিকে উচ্চারণের অনেক সমস্যা হয়। তো আপনারা শুরু থেকেই যদি উচ্চারণের দিকে একটু খেয়াল রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের উচ্চারণের সমস্যাটাও অনেকটা ঘুচিয়ে যাবে। They read. They read. তারা পড়ে। এখানে they reads হয় নাই কেন? কারণ they টা প্লুরাল একটা প্রোনাউন। প্লুরাল মানে বহুবচন। এরপরে এক্সাম্পলে আমরা যাই, My mother is kind. My mother is kind. আমার মা দয়াশীল। এখানের মধ্যে কি হইছে? এখানের মধ্যে যে ভার্বটা আসছে, এই ভার্বটা হলো বি ভার্ব। ইজ, এন ইজ আর, এগুলাকে বলা হয় বি ভার্ব। এগুলার কাজ কি? দেখেন, প্রথম যে দুইটা ভার্ব আমরা দেখলাম, ইট এটা একটা ভার্ব, রিড এটা একটা ভার্ব, এগুলো হচ্ছে সরাসরি কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাজ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু এন ইজ আর, বি ভার্ব যেগুলা, এগুলা কিসে ব্যবহৃত হয়? বি অর্থ হলো হওয়া। তাহলে এগুলা ব্যবহৃত হয় কমপ্লিমেন্টের ক্ষেত্রে বা অবস্থা বর্ণনার ক্ষেত্রে। তাহলে আমার মায়ের অবস্থা কি? বা আমার মা কি হন? আমার মা হন দয়াশীল। আমার মা হন দয়াশীল। তো এগুলোর ক্ষেত্রে নিয়মটা কি? এগুলোর ক্ষেত্রে নিয়ম খুবই সিম্পল। ইজ যুক্ত হয় সিঙ্গুলারের সাথে, আর যুক্ত হয় প্লুরালের সাথে, আর এম যুক্ত হয় ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে। আরো কিছু নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। আর সংক্ষেপে মনে রাখার জন্য একটা একটা করে আমরা দেখব। এখানে মাই মাদারটা কি? এটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, এজন্য এটার সাথে ব্যবহৃত হয়েছে ইজ। যদি থার্ড পারসন প্লুরাল হতো তাহলে ব্যবহার হতো আর। মাই মাদার ইজ কাইন্ড। তাহলে ইজ এটা যে একটা ভার্ব, এই ভার্বের সাথে উপরের দুইটা ভার্বের কি পার্থক্য হলো? যে উপরের দুইটা ভার্ব দিয়ে সরাসরি কাজ বোঝাচ্ছে, আর এম ইজ আর বা এই ধরনের ভার্ব দিয়ে বোঝানো হয় অবস্থা বোঝানোর জন্য যে ভার্ব ব্যবহার করতে হয় এই হিসেবে আসে। যেমন মাই মাদার ইজ কাইন্ড। এখন এটাকে আমরা প্রোনাউন দিয়ে যদি বলি তাহলে হবে শি ইজ কাইন্ড। এই জিনিসটাকে আমরা প্রোনাউন দিয়ে বলতে পারি। মাই মাদারের জায়গায় আমরা বলতে পারি শি। শি মানে তিনি, তিনি হলেন দয়াশীল। এখন এখানে দেখেন বাংলার সাথে ইংরেজির একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বাংলায়
অবস্থা বর্ণনা করার জন্য যে বাক্যগুলো আমরা ব্যবহার করি এগুলাতে কোনো ভার্ব থাকে না। সরাসরি কাজ বর্ণনা করার জন্য আমরা যে ভার্ব ব্যবহার করি, যে সেন্টেন্স ব্যবহার করি, সেই সেন্টেন্সে সাধারণত ক্রিয়া থাকে, স্পষ্টভাবে ক্রিয়া থাকে। যেমন সে খেলতেছে, এখানের মধ্যে ক্রিয়া আছে বা ভার্ব আছে, যে খেলতেছে এটা একটা ভার্ব, সে খেলতেছে। একইভাবে সে খাচ্ছে, কিন্তু সে ছাত্র, এটা বলতে গেলে আমাদের কোনো ভার্ব লাগতেছে না এখানের মধ্যে। ইংরেজিতে আবার এরকম না, ইংরেজিতে অবশ্যই এখানে একটা ভার্ব লাগবে, ইংরেজিতে এখানে একটা ভার্ব লাগবেই। হি ইজ এ স্টুডেন্ট বলতে হবে, হি ইজ এ স্টুডেন্ট, যেটাকে বাংলায় করলে হয় সে হয় ছাত্র, সে হয় ছাত্র। বাট বাংলায় আমরা এরকম ব্যবহার করি না, আরবিতেও এরকম ব্যবহৃত হয় না। আরবিতেও অবস্থা বোঝানোর জন্য যে বাক্যগুলো থাকে ওগুলোতে সাধারণত ভার্ব ব্যবহৃত হয় না। বাট ইংলিশ একটু ডিফারেন্ট এই ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থায় বাক্যের মধ্যে ভার্ব থাকতে হবেই হবে, এই জিনিসটা মাথায় রাখতে হয়। এই জন্য আপনারা যদি কোনো ইংরেজি বাক্য তৈরি করেন, তাহলে এটা অবশ্যই মেক শিওর করবেন, নিশ্চিত করবেন যাতে আপনার বাক্যের মধ্যে ভার্ব থাকেই। হ্যাঁ, প্রথম দিকে ভুল হতে পারে ভার্ব ব্যবহার করতে গিয়ে, বাট ভার্বটা ব্যবহার করবে, এই ভুলটা যেন না হয়। ঠিক আছে, লাস্ট এক্সাম্পলে আমরা যাই। দ্য ডগ বার্কস লাউডলি। বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। বার্ক একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা। দ্য ডগ, এখানে কয়টা ডগ? একটা ডগ, এজন্য বার্ক না হয়ে আসছে বার্কস। বার্ক না হয়ে আসছে বার্কস। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত পায়। দ্য ডগ বার্কস, যে কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরটি ঘেউ ঘেউ করে। এরপরে আসছে একটা শব্দ লাউডলি। লাউডলি মানে জোরে জোরে। এটা দিয়ে এটা এটা হলো বার্ক শব্দটাকে বিশেষায়িত করছে বা বার্ক শব্দটাকে ব্যাখ্যা করছে। কোন ধরনের বার্ক, কোন ধরনের ঘেউ ঘেউ? জুড়ে জুড়ে ঘেউ ঘেউ। দ্য ডগ বার্কস লাউডলি, দ্য ডগ বার্কস লাউডলি, কুকুরটি ঘেউ ঘেউ করছে জুড়ে জুড়ে বা অনেক জোরে। এখানে কুকুরটির জায়গায় আমরা বসাতে পারি প্রোনাউন হিসেবে ইট। ইট বার্কস লাউডলি, ইট বার্কস লাউডলি। তাহলে এই যে আমরা দেখলাম এখন সাবজেক্ট আসে, এরপরে ভার্ব আছে, এরপরে অবজেক্ট আসতে পারে, অবজেক্ট নাও আসতে পারে, কিন্তু সাবজেক্টের সাথে ভার্ব অবশ্যই থাকবে এবং ভার্বটার মধ্যে আবার পরিবর্তন আসতে পারে। যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস যুক্ত হবে। যদি থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে এস বাই এস যুক্ত হবে না, যেরকম ভার্ব আছে ওই রকমই থাকবে। হাউ ভার্বস চেঞ্জ উইথ সাবজেক্টস। এখন এই জিনিসটা আরেকটু বিস্তারিত আলোচনা আসতেছে, যে ভার্বের সাথে সাথে ভার্ব, সাবজেক্টের সাথে সাথে ভার্বটা কিরকম চেঞ্জ হয়। আমরা দুই একটা এক্সাম্পল দেখছি, এখন আমরা বিস্তারিত বেশি এক্সাম্পল দেখার চেষ্টা করব। আমরা প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সটা দেখব। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে স্বাভাবিকভাবে বর্তমান সময় নিয়ে কথা বলতে গেলে আমরা যে বাক্যগুলো ব্যবহার করি ওইটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। প্রথমে আমরা নিয়মটা একটু একবার দেখে নিই। ইফ দ্য সাবজেক্ট ইজ হি, শি অর ইট, মানে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, তাহলে অ্যাড এস টু দ্য ভার্ব, ভার্বের সাথে এস যুক্ত হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইটস রাইস, হি ইটস রাইস। শি লাভস রিডিং, শি লাভস রিডিং। ইট ক্যাচেস এ মাউস, ইট ক্যাচেস এ মাউস। ইট মানে বিড়াল হতে পারে, দ্য ক্যাট ক্যাচেস এ মাউস। ক্যাচ মানে ধরা, ক্যাচেস মানে সে ধরে। আরেকটা হচ্ছে ইফ দ্য সাবজেক্ট ইজ আই, ইউ, উই অর দে, ডোন্ট অ্যাড এস। যদি বাকি যেগুলা হয়, যদি ফার্স্ট পারসন হয় অথবা সেকেন্ড পারসন হয় অথবা থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে আমরা এস যুক্ত করব না। যেমন আই ইট রাইস, আই প্লে ক্রিকেট, আই গো টু স্কুল, আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু মাই ওয়ার্ক প্লেস। অথবা ইউ এনজয় রিডিং বুকস, ইউ এনজয় রিডিং বুকস। ইউ এনজয়স হবে না, ইউ এনজয় হবে।
যদি হি হতো তাহলে হি এনজয়েস রিডিং বুক, হি এনজয়েস রিডিং বুকস। উই দিয়েও সেম, যেমন হতে পারে উই গো টু ইউনিভার্সিটি, অথবা উই লিসেন টু দ্য কোরআন। দের ক্ষেত্রেও সেম, দে এনজয় ওয়াচিং ডকুমেন্টারিজ। আমরা এস যুক্ত করতেছি না ভার্বের সাথে। আমরা তো যথেষ্ট এক্সাম্পল দেখলাম, এরপরে ওইখানের মধ্যে লিখিত আকারে এক্সাম্পল আসছে, যেমন শি প্লেজ, শি প্লেজ, শি এর সাথে প্লেজ হয়েছে, প্লেজ কেন? কারণ শি একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন। প্রোনাউন হতে পারে, নাউনও হতে পারে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস যুক্ত হবে, বাকি সব ক্ষেত্রে, বাকি আর কোনো ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না। এটা হচ্ছে সিম্পল নিয়ম, ঠিক আছে? খুবই সিম্পল নিয়ম, বাট খুবই বেসিক নিয়ম। এই জিনিসটা যেন আমরা কোনো সময় না ভুলি। এইটা ভুলবো না, কি করলে আসলে ভুলবো না, এটা একটা প্রশ্ন আসতে পারে যে বলা তো সহজ, ভুলবো না, কিন্তু ভুলে যাওয়া তো সহজ। ভুলে যাওয়া তো কঠিন কিছু না। না ভুলার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে সঠিক নিয়ম অনুযায়ী। সঠিক নিয়ম অনুযায়ী যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের মাথার মধ্যে এটা গেঁথে যাবে এবং স্বাভাবিকভাবে আমরা আর ভুল করা থেকে বেঁচে থাকতে পারব। আবার যদি দে হয় তাহলে দেই প্লে, দেই প্লে, দেই প্লে, দেই প্লেজ হবে না, দেই প্লে। রাজু লাইকস অ্যাপলস, রাজু লাইকস অ্যাপলস। রাজু পছন্দ করে আপেল। এখানে আমাদের লাইক হয় নাই, হয়েছে লাইকস। কেন? কারণ রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই লাইক অ্যাপলস, আই লাইক অ্যাপলস, কারণ আই হয় নাই, আই এর সাথে লাইকস হয় নাই কেন? কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন, এটা থার্ড পারসন সিঙ্গুলার না। সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন না, ফার্স্ট পারসন। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এস যুক্ত হয়। তো এই জিনিসটা যদি আমরা শুধু মনে রাখি তাহলে হয়ে যাচ্ছে। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হবে, নাইলে এস হবে না, শেষ, সহজে শেষ। এখন আমরা আবার প্র্যাকটিসে চলে আসছি। আমাদের প্র্যাকটিসটা কি হবে? আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখব। আপনাদের কাজ হবে এগুলা পূর্ণ করা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি? শূন্যস্থান পূরণ। ফিল মানে পূরণ করুন, ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কগুলো, শূন্যস্থানগুলো পূরণ করুন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করুন, ফিল করুন ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানের মধ্যে। আর প্রথমে একটা রিনা ড্যাশ ওয়েল, কুক দিয়ে বলতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা সবগুলো একবার দেখে নিই, তারপর আমি আপনাদেরকে প্রশ্ন করব। এরপর আছে আই ড্যাশ মিউজিক, এখানে মিউজিকের জায়গায় আমরা অন্য কিছু বলে দিই, কোরআন হতে পারে। আই ড্যাশ কোরআন, দে ড্যাশ মোবাইল, হি ড্যাশ এভরিডে। এই চারটা হচ্ছে আমাদের এক্সাম। এখন আপনাদের কাজ হচ্ছে এটা প্র্যাকটিস করা। আপনারা সরাসরি যারা ক্লাসে যুক্ত আছেন এটা এখনই প্র্যাকটিস করে ফেলি আমরা মুখে মুখে। আর যারা সরাসরি ক্লাসে যুক্ত নাই আপনারা পরবর্তীতে আমাকে জানাবে বা পরবর্তীতে কমেন্টে মেসেজে জানাতে পারবে। আমাদের লাস্ট পার্ট হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি? রাইট 5 সেন্টেন্সেস ইউজিং নাউন্স। 5টা সেন্টেন্স লিখবেন, 5টা বাক্য লিখবেন নাউন দিয়ে, ঠিক আছে? পাশাপাশি বলে দিবেন যে কোনটা নাউন। নাউন দিয়ে কীরকম হয়? যেমন তাহসিন লাইকস ক্রিকেট বা তাহসিন লাইকস টিচিং, এনজয়স টিচিং। এখানে আমাদের তাহসিন শব্দটা নাউন হিসেবে আসছে, আর টিচিংটাও নাউন, ক্রিকেটটাও নাউন। তো মানে শুরুতে নাউন আর কি, সাবজেক্টটা নাউন হিসেবে এনে আপনারা 5টা সেন্টেন্স তৈরি করবেন। তারপর রাইট 5 সেন্টেন্সেস ইউজিং প্রোনাউন্স, সাবজেক্টটাকে প্রোনাউন হিসেবে আনবেন, এনে 5টা সেন্টেন্স তৈরি করবেন। এরপরে যে জিনিসটা করবেন, ট্রাই রিপ্লেসিং নাউন্স উইথ প্রোনাউন্স। যেই 5টা সেন্টেন্স আপনি নাউন দিয়ে তৈরি করবেন ওইগুলাকে আবার প্রোনাউনে রূপান্তরিত করার চেষ্টা করবেন। এইভাবে 5টা করে সেন্টেন্স তৈরি করবেন। অথবা যদি আপনার মধ্যে কনফিডেন্স আসে আপনি আরো বেশি বেশি সেন্টেন্স তৈরি করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল।
এখন যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন, না হলে আমরা ইনশাল্লাহ শেষ করে দিতে পারি।